নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকগুলি দিক এই বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রথম দিক আমি দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইব যে ভোট যখন চলছিল 13ই মে অমিত শাহ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি একটি ইন্টারভিউতে তিনি দাবি করেন যে 4 জুনের পর ভোটের রেজাল্ট আউটের পর ব্যাপকভাবে বাড়বে শেয়ার বাজার, অর্থাৎ শেয়ার বাজারের এতটাই উন্নতি হবে যারা স্টক কিনে রাখতে চান তারা এখনই কিনে রাখুন। এবং তারপর আমরা দেখলাম যে এক্সিট পোল সামনে এলো। 1 তারিখ ভোট মিটে যাওয়ার পর, শেষ দফার ভোট মিটে যাওয়ার পর আমরা দেখলাম যে এক্সিট পোল সামনে এলো। সেই এক্সিট পোলে, সমস্ত এক্সিট পোলে দেখানো হলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে সংখ্যা গরিষ্ঠতা, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকেও অনেক বেশি সংখ্যা নিয়ে ক্ষমতায় আসবে এনডিএ, অর্থাৎ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন তৃতীয় সরকার। সেখানে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, 400-র কাছাকাছি আসন চলে যাবে, 350-400 আসন হবে। এবং এই এক্সিট পোল সামনে আসার পর আপনারা সবাই জানেন যে একেবারে এমন পরিস্থিতি তৈরি হলো, দেখে যেন মনে হলো মোদী গভর্নমেন্ট, তৃতীয় মোদী গভর্নমেন্ট এসেই গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তার রেশ গিয়ে পড়লো শেয়ার বাজারে। সেন্সেক্স, নিফটি একেবারে এমন উচ্চতায় পৌঁছলো, রেকর্ড সংখ্যায় পৌঁছে গেল, রেকর্ড মাত্রায় পৌঁছে গেল। কিন্তু 4 তারিখ ভোটের বাক্স খুলতেই ঠিক অন্য ছবি। আর তারপর থেকে আমরা দেখেছি যে শেয়ার বাজারের সাময়িক পতন। ইন্ডিয়া জোটের নেতৃত্বরা দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা দাবি করছেন যে এটা একটা বিরাট দুর্নীতি হয়েছে, শেয়ার বাজার স্ক্যাম। এই যে এক্সিট পোলের মাধ্যমে প্রত্যাশা বাড়িয়ে দিয়ে স্থায়ী সরকার গঠনের নামে বেশ কিছু স্টক, তার যে বাজার, শেয়ার বাজার, সেটাকে এমনভাবে বাড়িয়ে দেওয়া হলো যাতে লাভ এমন পর্যায়ে পৌঁছয়, এমন কিছু কোম্পানিকে লাভ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেখানে বিজেপি লাভবান হয়েছে। এই অভিযোগ নতুন নয়, আপনারা এর আগেও শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কিন্তু আজ এই অভিযোগে নতুন করে শান দিল তৃণমূল কংগ্রেস। সেবির দপ্তরে ডিরেক্টরের সঙ্গে তারা আজকে দেখা করতে যান, তার আগে একটি বৈঠক করেন। সেই বৈঠকে কে ছিলেন জানেন? সবচেয়ে বড় শরিক, সবচেয়ে বেশি আসন পাওয়া ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস ছিল কি? না, কংগ্রেস সেই বৈঠকে যোগ দেয়নি, কারণ তাকে আমন্ত্রণই জানানো হয়নি। তাহলে কারা ছিল? ছিল উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা, আর ছিল এনসিপি শরদ পাওয়ারের নেতৃত্বাধীন, তাদের শরদ পাওয়ার অর্থাৎ এনসিপির এই অংশটা ছিল, তাদের সঙ্গে বৈঠক হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে কংগ্রেসকে ডাকা হলো না কেন? তাহলে কি কংগ্রেসকে বাদ দিয়েই এই যে দিল্লিতে যে আন্দোলনের রূপরেখা তারা তৈরি করছেন, আগামী সংসদ অধিবেশনেও তারা সরব হবেন বলে একটা রূপরেখা তৈরি হয়েছে দিনের বৈঠকে, তাহলে কংগ্রেসকে বাদ রেখে, কংগ্রেসকে সরিয়ে রেখে, দূরে সরিয়ে রেখে, তাহলে কি কংগ্রেসে এখনো গোসা কমেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের? এইরকম একটা প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনা শুরু করব। কিন্তু একবার সেই ঘুরে দেখা যে ঠিক কি হলো 13ই মে থেকে আজকের দিন পর্যন্ত। দেখুন, 13ই মে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে অমিত শাহ বলেন, 4 জুনের আগে যেন সবাই শেয়ার কিনে রাখেন। 4 জুনের পর শেয়ার বাজারে ব্যাপক উত্থান হবে। এরপরই রক্তক্ষরণ থামে মুম্বাইয়ের দালাল স্ট্রিটে। তার ঠিক 1.5 মাস পর শেয়ার বাজার নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আর একটা জিনিস মনে করি, মোদিবাবুর হারটা, এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি। ইভেন 7টা বাজার, শেয়ার বাজার, এতে বড় স্ক্যাম হয়ে গেছে। এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন। ইটস এ বিগ ক্রাইম। ভোট চলাকালীনই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন,
শেয়ার বাজারে বিরাট স্ক্যাম হয়ে গিয়েছে। বিগ ক্রাইম এটা। আমরা আইনের পথে যেতে পারি কিনা ভাবছি। 4 জুন ফল প্রকাশের পর 6 জুন রাহুল গান্ধী তথ্য তুলে ধরে অভিযোগ করেন 30 ও 31 মে স্টক মার্কেটে তার আগের দিনগুলির তুলনায় প্রায় দ্বিগুণ লগ্নি এসেছিল। तो ये क्रोनोलॉजी है। अमित शाह कहते हैं बाय शेयर्स बिफोर 4 जून। 19 में नरेंद्र मोदी जी कहते हैं स्टॉक मार्केट विल ब्रेक रिकॉर्ड्स ऑन जून 4। फिर 28 मई को रिपीट करते हैं। 1 जून मीडिया झूठे एग्जिट पोल रिलीज करती है। बीजेपी का ऑफिशियल जो इंटरनल सर्वे था वो उनको 220 सीट दे रहा था। तो ये इंफॉर्मेशन बीजेपी के लीडर्स के पास था। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है एंड दिस इज ए क्रिमिनल एक्ट। सो वी डिमांड टुडे अ जॉइंट पार्लियामेंट्री कमिटी टू इन्वेस्टिगेट दिस। ঠিক কি অভিযোগ শেয়ার বাজার নিয়ে? লোকসভা ভোটে এক্সিট পোল তৈরি করায় বিজেপি। দেখানো হয় বিজেপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। এক্সিট পোলের পরের দিন শেয়ার বাজারে লগ্নির গ্রাফ চড়ে। ভোটের রেজাল্টের পর শেয়ার বাজারে নামে ধস। একদিনে 30 লক্ষ কোটি টাকা লস হয় শেয়ার বাজারে। ভোট চলে গেলেও শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগের হেস্তনেস্ত চায় ইন্ডিয়া শিবির। কংগ্রেস অনেকটাই চুপ, তবে আসরে তৃণমূল। মঙ্গলবার সকালে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলেরা। যদিও শেয়ারবাজারে স্ক্যাম ইস্যুতেই যে সাক্ষাৎ তা অবশ্য প্রকাশ্যে বলেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন সুপ্রিয়া সুলে, বিদ্যা চৌহান ও উদ্ধব শিবিরের শিবসেনা সাংসদ অরবিন্দ সাवंत। This scam has to be detected and who are the perpetrator of this scam. We must see to that. We have already said 3 persons, Narendra Modi, Amit Shah and Nirmala Sitharaman. Immediately, Supreme Court takes so much public interest litigation. We will appeal to Supreme Court also. Take a suo moto action in this matter and appoint if necessary, appoint independent seat. Taking all the police officer from different from the states, different police officer. We will appeal to the Supreme Court also. These types of scam cannot continue. হঠাৎ এই সাক্ষাতের কারণ কি? সূত্রের খবর, সেবির ডিরেক্টর দেখা করতে রাজি হননি। তাই সেবি অফিসের সামনে বিক্ষোভ ও আন্দোলনের রণকৌশল ঠিক করা হয় এই দিনের বৈঠকে। এমনকি সংসদে বিদ্রোহের স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা হয় বৈঠকে। কিন্তু প্রশ্ন উঠছে, শেয়ারবাজারে দুর্নীতির ইস্যুতে আন্দোলন বৈঠকে ব্রাত্য কেন কংগ্রেস? আন্দোলনে থাকতে ডাকাই হয়নি কংগ্রেসকে? কংগ্রেসকে আড়ালে রেখে কেন এনসিপি ও শিবসেনাকে সঙ্গী? ব্যুরো রিপোর্ট, এনকে। আমি প্রতিবেদন দেখানোর পর একেবারে সরাসরি পরিচয় পর্বে আসবো যে কারা রয়েছেন আলোচনায়। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। প্রদীপ্তকে স্বাগত আলোচনায়। রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র। জয়, তোমাকে স্বাগত। কেতন জাসওয়াল, কংগ্রেস মুখপাত্র। কেতনকে স্বাগত। এবং রয়েছেন বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ দা, আপনাকেও স্বাগত। আমি প্রথমে অনির্বাণদার কাছে যাব ভেবেছিলাম, কিন্তু আমাকে আগে কেতনের কাছে যেতে হচ্ছে। কেতন, আমি যখন এই অনুষ্ঠানটা করব ভাবছিলাম তখন একটু রিসার্চ করতে বসেছি, এটাই স্বাভাবিক। আমি রিসার্চে একটা তথ্য পেলাম, সেটা তোমাকে দেখাই। আমি গ্রাফিক্সটা পিসিআরকে বলবো প্লে করতে, যে রাহুল গান্ধী শেয়ার বাজার সম্পর্কে এত তথ্য রাখছেন কি করে। মানে রাহুল গান্ধী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি শেয়ার বাজার জানবেন, এটা স্বাভাবিক, কিন্তু এত সুন্দরভাবে তার এক্সপ্লেনেশন, সেটা কিভাবে সম্ভব, সেটা আমি রিসার্চ করতে গিয়ে দেখতে পেলাম। সেটা আমি দর্শকদেরকে একটু দেখাতে চাই।
আমি গ্রাফিক্সটা পিসিআরকে বলবো প্লে করতে। রাহুল গান্ধীর শেয়ার বাজারের তথ্য এত সুন্দর করে বলার নেপথ্যে কি কারণ থাকতে পারে, এই গ্রাফিক্সটা আমি আগে দর্শকদেরকে দেখাই। শেয়ার বাজারে রাহুল গান্ধীর শেয়ার রয়েছে 4.33 কোটি টাকা। রাহুল গান্ধী নিজে শেয়ারে টাকা খাটাচ্ছেন। মিউচুয়াল ফান্ডে রয়েছে 3.81 কোটি টাকা। যে সময় শেয়ার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করছেন রাহুল গান্ধী, সেই সময় রাহুল গান্ধীর কেনা শেয়ার লাফিয়ে বেড়েছে। 31শে মে থেকে রাহুল গান্ধীর শেয়ার বেড়ে দাঁড়িয়েছে 25.30 লাখ, যা প্রায় 5.76% বেড়েছিল। 4 তারিখ ভোট ঘোষণার দিন রাহুল গান্ধীর শেয়ার বেড়েছিল 1.71 লাখ। রাহুল গান্ধীর স্টক পোর্টফোলিও ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। 4 জুন ফল ঘোষণার দিন রাহুলের শেয়ার ছিল 4.25 কোটি। এই মুহূর্তে রাহুল গান্ধীর শেয়ার 4.56 কোটি। আর 4 জুন ফল মানে যেদিন ফল ঘোষণা হয় সেদিন থেকে এ পর্যন্ত রাহুল গান্ধীর শেয়ার বেড়েছে 7.5%। টুকে নিয়েছো কেতন? টোকার দরকার নেই বেশ, আমি তোমার কাছে জানতে চাইবো, যিনি শেয়ার মার্কেটে দুর্নীতি হয়েছে বলে বলছেন, অভিযোগ করছেন, বিরাট অভিযোগ, সত্যিই তো মানে আমি তো রাহুল গান্ধীর সেদিনের সাংবাদিক বৈঠকটা শোনার পর ভাবছিলাম তো ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু আজকে যখন আমি রিসার্চ করতে গেলাম তখন দেখলাম রাহুল গান্ধী লাভবান হয়েছেন এর ফলে। এটা রাহুল গান্ধী কোন সাংবাদিক বৈঠকে বলেছেন? না, রাহুল গান্ধী লাভবান হয়েছে। আরেকটা ইনফরমেশন বলে দিই, তুমি বলতেই পারো এই তথ্য আমি কোথা থেকে পেলাম। এই তথ্য রাহুল গান্ধীর শেয়ার মার্কেটে কোন কোন শেয়ার তিনি কিনেছেন, কত বেড়েছে কত কমেছে, এটা রাহুল গান্ধী তার নিজের নির্বাচনী হলফনামায় জানিয়েছেন। মানে এটা অথেন্টিক ডেটা। না, আমি আপনার ডেটা নিয়ে প্রশ্ন করছি না। আর আপনি যে বললেন যে এত সুন্দর করে বুঝিয়ে সে ফোরকাস্টটা করে দিলেন বা উনি সোচ্চার হলেন যে এটা একটা দুর্নীতি হয়েছে, না রাহুল গান্ধী তো শুধু এটা নিয়ে বলেনি। এর আগে আমরা দেখেছি যে যখন নোটবন্দি হয়েছিল তখনও রাহুল গান্ধী বলে দিয়েছিলেন বা কংগ্রেসের লোকেরা বলে দিয়েছিল যে এর একটা, আমি স্পেসিফিক উত্তর আমি চাই বলছি কেতন, স্পেসিফিক উত্তর, আমি এটা একদম একটা স্ক্যাম specific হয়েছে, উত্তর চাই। এটা একটা স্ক্যাম রাহুল হয়েছে। গান্ধী যে দুর্নীতির অভিযোগ করছেন তাতে রাহুল গান্ধী লাভবান হয়েছেন। ওই সেদিন ওই 4-5 দিনে যা স্টক বেড়েছে তাতে রাহুল গান্ধীর স্টক বেড়েছে, রাহুল গান্ধী লাভবান হয়েছেন। কত লাভবান হয়েছে আমি দিয়েছি। রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে এই তথ্যটা দিলেন না কেন যে ওই লাভবানের তালিকায় আমিও আছি? উনি যেটা বলেছেন বা ওনার যে লাভ বা লোকসান হয়েছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, না, না, কিন্তু যেটা কি করে যেটা ব্যক্তিগত বড় হচ্ছে? ব্যাপার, এক সেকেন্ড আমাকে বলতে দেন। এক মিনিট, আমি কি করে না বললে আমি উত্তরটা উনি নিচ্ছেন কেন? দেশবাসীর স্বার্থে আজব এত তো। বড় স্ক্যামের অভিযোগ আপনি তুলছেন, বলে যাচ্ছেন, উনি আমাকে তো বলতে দিচ্ছেন শতাব্দী না। রাজনৈতিক আরে দলের মশাই, প্রাক্তন আরে মশাই, সর্বভারতীয় সভাপতি। এভাবে জোরে জোরে চিৎকার করলে আমাকে আমি নাম বলতে চিৎকার দিলে তো করছি হবে না, না, আমি আমাকে ডেটা নিয়ে সময় কথা দিন। বলছি, মিনিমাম 30 সেকেন্ড তো দিন। হ্যাঁ, বলুন এভাবে না। হয় নাকি? 30 ঘন্টা দিতে পারি, আপনি আমার উত্তর দিয়ে দিতে একদম হবে। একদম। এবার উনার লাভ লোকসান ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই যে 30 লক্ষ কোটি টাকা যে মানুষের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত মানুষের যেটা টাকা যেটা ডুবেছে, যেখানে টাকা তাদের যে চলে গেছে বলে রাহুল গান্ধী আবার লাভবান 30 হয়েছে। সেকেন্ড হলো না, কিন্তু মাঝখানে আপনি বলতে পারেন। আমি আবার বলছি যে অদ্ভুত, না, না, মানে আপনি এইভাবে ভুল হয় তথ্য নাকি? দিচ্ছেন। আমি বলছি যেটাতে মানুষের টাকা চলে গেছে সেখানে রাহুল গান্ধী লাভবান হয়েছেন। না, এই তো শেয়ার বাজারে কার বাড়বে কার কমবে সেটা আলাদা বিষয়, কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে, যেটা থেকে ডেভিয়েট না করলেই বেটার, সেটা হচ্ছে যে মোদিজি যেটা প্রধানমন্ত্রী থাকাকালীন আর অমিত শাহ গৃহমন্ত্রী তখন মানে পুরনো সরকারে থাকাকালীন ওনারা মানুষকে বলেছেন আপনারা শেয়ার কিনুন, তারপর মানুষের এত আমি বড় এটাতে একটা দ্বিমত লস করছি না হয়েছে। তো, কেতন। মানে আমি ব্যাপারটা একবারও দ্বিমত দালাল করিনি। না, 10 আমি সেকেন্ড। বলছি তো রাহুল না, গান্ধীর 10 অভিযোগ শুনে সেকেন্ড, আমারও, 10 আমি সেকেন্ড। একজন দালাল সাধারণ স্ট্রিট, নাগরিক, না, আমার দালাল- শেয়ার মার্কেটে টাকা খাটে না, কিন্তু আমি বলছি আমিও সেটা নিয়ে উদ্বিগ্ন হয়েছি। সত্যিই তো ভয়ঙ্কর ব্যাপার। না, রাখতেই কিন্তু পারেন। আমি না, বলছি শেয়ার যিনি মার্কেটে অভিযোগ টাকা- করছেন টাকা রাখা তো কোনো অপরাধ না। অন্যায় যে কিন্তু করে আর আজকে- অন্যায় যে সহে আজকের তব দিনে মানুষ ঘৃণা তারে যেন তৃণসমেদকে ছোটবেলায় পড়েছি, স্কুলে আজকের পড়েছি। দিনে মানুষ ভাব যে প্রশ্নটা সম্প্রসারণ। করছে কি দালাল স্ট্রিটের নাম চেঞ্জ করে কি মোদি স্ট্রিট রেখে দেওয়া উচিত না অমিত শাহ স্ট্রিট কেতন, রেখে দেওয়া উচিত? আমার মনে হয় আমার সঙ্গে পরবর্তীতে যখন প্রধানমন্ত্রীর আসবে কাজ একটু কি পড়াশোনা শেয়ার করে বিক্রি করা? আসবে। আমি গোল গোল উত্তর পছন্দ করি না, একদম সোজা এই উত্তর কারণে দিচ্ছি। বাংলা এই শোটা একটু আলাদা। আমার পলিটিক্যাল শো এর ক্যারেক্টার নিয়ে একটু জিজ্ঞাসা করে নিও যারা অন্যরা বসে দীর্ঘদিন ধরে। আমার শোয়ে আসলে একটু পড়াশোনা করে আসবে। আমি পরিষ্কার বিজেপির কাছে যাব, তার উত্তরটা নেব পলিটিক্যালি, কিন্তু তার আগে আমি অনির্বাণদার কাছে একটু টেকনিক্যাল বিষয়টা জানতে চাইবো। আমি খুব পরিষ্কার করে বুঝতে পারছি যে অমিত শাহ যখন বলছেন 13 তারিখে ভোট আবহে যে আপনারা সবাই শেয়ার কিনুন, তারপরে আমরা দেখলাম যে একটা অদ্ভুত এক্সিট পোল সামনে এলো।
সেই এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপি তার যে প্রচার বা তারা যে বিভিন্ন রকমের কথা বলেছিলেন সেটা ছুঁয়ে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক মানুষের মনে বা বাজারে যারা লগ্নি করেন তাদের মনে আশা জাগবে, এটা স্বাভাবিক যে বিজেপি ক্ষমতা এলে কোন কোন সেক্টরে সেখানে ইনভেস্টের সম্ভাবনা থাকবে, কোন কোন সেক্টর উন্নত হবে, সেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন, খুব ভালো কথা। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এখানে যদি স্ক্যাম হয়ে থাকে, এই স্ক্যামের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে স্ক্যাম হয়েছে বলে আপনার মনে হচ্ছে? মানে এক্সিট পোলে স্ক্যাম হয়েছে, বিনিয়োগ করতে বলায় স্ক্যাম হয়েছে, এগুলো সবটাই কেন্দ্রীয় বিষয়, কোনো রাজ্যের তদন্ত করতে পারবে না। রাজ্যে রয়েছে বিজেপি সরকার, তাহলে তদন্তটা কে করবে? নিজের বিরুদ্ধে নিজে তো সঠিক তদন্ত সম্ভব আমি নয়। একটা কথা বলি সৈকত, সেটা হচ্ছে ট্র্যাডিশনালি হিস্টোরিক্যালি যদি দেখো, শেয়ার বাজার কিন্তু সবসময় এই ভোটের ফলের নিরিখে একটা রিয়াক্ট করে এবং সেই রিয়াক্টটা খুব তাৎক্ষণিক রিয়াকশন হয়। এবং শেয়ার মার্কেট আমরা বলি ফাটকাবাজি হয়, স্পেকুলেশনের মার্কেট, এটা তো সত্যি কথা, স্পেকুলেশন হয়, সেন্টিমেন্টে চলে, ইমোশনে চলে। এবার লোকসভা নির্বাচন এমন একটা ঘটনা, যে ঘটনাটার উপরে কিন্তু শেয়ার বাজারের একটা টেম্পোরারি একটা ভোলাটিলিটি নির্ভর করে, ঠিক আছে, একদম হয়। এবং ভারতবর্ষের শেয়ার বাজারকে যদি আমরা দেখি লাস্ট কয়েক বছরের ইতিহাস, সেখানে দেখবো ভারতবর্ষের শেয়ার বাজারে যারা ইনভেস্টমেন্ট করেন, তারা যেরকম দেশীয় ইনভেস্টার আছেন, সেরকম ফরেন থেকেও আবার বিদেশি ইনভেস্টার্সরা আছেন। তাদের ক্ষেত্রে এই ভারতবর্ষের যে শেয়ার বাজারটা, সেই শেয়ার বাজারটাতে একটা কমফোর্টেবিলিটি আছে। তার একটাই কারণ হচ্ছে একটা স্থায়ী সরকার আছে বলে। স্থায়ী সরকার থাকলে তাহলে যারা ইনভেস্টার আছেন তারা ভেবে নেন, তারা রাজনীতির মধ্যে আসতে চান না। কে রাজনীতি, সেটা বিজেপি করছে না কংগ্রেস করছে, কিন্তু একটা স্থায়ী সরকার মানে হচ্ছে 5 বছরের জন্য সেখানে আর কোনো ডামাডোল হবে না, সেখানে কোনো অশান্তি হওয়ার সম্ভাবনা কম। আবার ইলেকশন হওয়া মানে হচ্ছে আবার একটা খরচার মানে সরকারি তরফ থেকে একটা খরচা হবে। এই সব জায়গা থেকে মানে যারা ইনভেস্টার তারা চান, যারা ব্যবসায়ী আছেন দেখবেন তারা সবসময় রাজনীতিতে অংশগ্রহণ করেন না, তারা রাজনীতির বাইরে এসে চান একটা স্থায়িত্ব। এবং সেই স্থায়িত্বটা কিন্তু এই 10 বছর ছিল। এবং এই ইলেকশনের প্রাককালে যেটা বোঝা গেছিল যে আবার হয়তো এই 5 বছরের জন্য এই সরকার আসবে, সেই জন্য একটা শেয়ারের ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এটা খুব সিগনিফিক্যান্ট ঘটনা, সেটা হচ্ছে ভারতবর্ষের এত বছরের ইতিহাসে কোনোদিনও কোনো লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী এরকম কোনো ডাইরেক্ট স্টেটমেন্ট, প্রেস স্টেটমেন্ট দেননি যে আপনি শেয়ার কিনুন। এটা নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচারের অঙ্গ হতে পারে কিনা আমি সেটাও জানি না। যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তারা বলবেন, তোমাদের মতো সাংবাদিকরা বলবেন। কিন্তু আমরা সাম্প্রতিক অতীতে কেন, এর আগের অতীতেও এত বছরের ইতিহাসে দেখিনি যেখানে প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী তারা ডাইরেক্টলি বলছে আপনি শেয়ার কিনে রাখুন, শেয়ারের দাম বাড়বে। এটাকে যদি ছেড়ে দাও, এটার মধ্যে হয়তো কিছু জটিলতা থাকতে পারে, কিন্তু এছাড়া শেয়ার বাজারে তো উত্থান হয়েছে। তুমি 3 তারিখে এক্সিট পোলের জন্য উত্থান হয়েছে, 4 তারিখে আমরা যখন দেখেছিলাম যে মেজরিটি আসতে পারবে না, যে অ্যাবসলিউট মেজরিটি বিজেপি থাকবে না, তারপরে একটা ক্র্যাশ করেছিল। কিন্তু আজকের দিনে যদি দেখো, আজকে তো আবার 77,000-এর উপর সেন্সেক্স চলে গেছে। তো তুমি যে ক্যালকুলেশনটা দেখাচ্ছিলে কোনো একজন ব্যক্তির যে তার প্রফিট হয়েছে, সেই প্রফিটটা যদি আজকের দিনে আবার তুমি রিওয়ার্ক করো, রিক্যালকুলেট করো, দেখবে প্রফিটটা আরো বেড়ে গেছে। এবার সাধারণভাবে প্রত্যেকটা মানুষের, দেখুন এই রাজনীতিতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে জায়গাতে আছি এবং যে ঘটনা প্রবাহ যেদিকে যাবে, যেরকম রেল দুর্ঘটনা নিয়ে আগামী লোকসভা অধিবেশনে উত্তেজনা সৃষ্টি হবে, সেরকম এই শেয়ার মার্কেটের স্ক্যাম নিয়েও উত্তেজনা তৈরি হবে। কিন্তু তদন্তটা করবে কে? সেবির কাছে অথরিটি আছে। সেবি যদি দেখাতে পারে যে সেই দিনের ঘটনা প্রবাহে কারা শেয়ার কিনেছিল, কারা বিক্রি করেছিল, কাদের লস হয়েছিল, এই ডেটাটা সেবির কাছে আছে, ঠিক আছে। এবং সেখানে তুমি রাহুল গান্ধীর কথা বললে, সেখানে অমিত শাহ আছে কিনা, জয় শাহ আছে কিনা, অন্য আর কোনো ব্যক্তিত্ব আছে কিনা যাদের কোনো মানে ডেলিভারেটলি তাদের লাভ হয়েছে, অন্য বাকি লোকদের লস হয়েছে, এরকমভাবে আমার মনে হয় না যে খুব ডেটা স্পেসিফিক কোনো তদন্তে কোনো অগ্রগতি হতে পারে। কিন্তু এটা একটা রাজনৈতিক বিষয়। ভারতবর্ষের শেয়ার বাজার বরাবরই চাঙ্গা ছিল। অর্থাৎ অনির্বাণ, এখানে খুব পরিষ্কার, আপনি পরিষ্কার বক্তব্য রাখার চেষ্টা করলেন যে একটা দিক যদি ওটা হয়, তাহলে আরেকটা দিক যেটা আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, যে সেবি যদি তদন্ত করে, সেবির ডিরেক্টরের কি ক্ষমতা রয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রিপোর্ট দেবে? সম্ভব কোনোদিনও? হ্যাঁ, সবাই তো রঘুরাম রাজন হতে পারে না, সবাই তো আরবিআই এর গভর্নর পদে থেকে রিজাইন দেওয়ার পর বিপ্লব করতে পারে না, সবার পক্ষে সেটা সম্ভব নয়। শির দ্বারা সোজা থাকা দরকার। আমি বলছি না সেবির ডিরেক্টরকে নিয়ে বক্তব্য রাখছি না, আমি বলছি যে এই মুহূর্তে সেবির ডিরেক্টর পদে থেকে সেবি কি এটা বলতে পারবে যে অমিত শাহ বলে ভুল করেছিলেন এবং এর তদন্ত হবে? আমি একটাই কথা বলবো, তোমরা শেয়ার মার্কেট নিয়ে, সেবি নিয়ে এত কথা বলছো, দেখো যে সরকারি
এখানে যদি কংগ্রেসও সরকারে আসতো বা ওই তেলেগু দেশম পার্টির মতো বা একটা রাজনৈতিক দল যে ক্ষমতায় আসতো, শেয়ার মার্কেট ওই 3 মাস 6 মাসের মধ্যে কিন্তু শেয়ার মার্কেট তার আপন গতিতে আবার চলতে শুরু করতো, হয়তো টেম্পোরারি একটা ক্র্যাশ হতো। ভারতবর্ষের শেয়ার বাজারে একটা কনফিডেন্স এবং আছে ওই দিনই আমরা দেখেছি 4 তারিখ ঠিক যেভাবে আছে? ফল করতে আমি- শুরু করেছিল, তারপরে তো আমরা দেখলাম Closing এ আবার সেটা অনেকটা recover করেছে। রিকভার হয়েছে, এবং এটা তো আমরা বলেও ছিলাম সেদিনের টিভি শোতেও আমি বলেছিলাম যে এটা টেম্পোরারি, এবং এটাতে সাধারণ কিছু মানুষ আছে যারা স্পেকুলেশন করে, তারা হয়তো তার কিছু লাভ নেবে, কিন্তু যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন শুধুমাত্র এই ফাটকা করবার জন্য নয়, লং টার্মের জন্য, তারা যারা শেয়ার ছিল সেই শেয়ারের দাম আজকে বেড়ে গেছে, তার ভ্যালুয়েশন বেড়ে গেছে। কিন্তু আমি বলবো যদি তদন্ত করতেই হয় তাহলে এক্সিট পোল নিয়ে তদন্ত করা উচিত। Exactly, ঠিক আমি আছে? এজন্য বলেছিলাম যে আজকে তদন্তের শেয়ার আওতায় মার্কেট নিয়ে কোন তদন্ত, প্রসঙ্গটা শেয়ার হওয়া উচিত? মার্কেটের দাম বাড়বেই, বেড়েছে, এবং ভারতবর্ষের অর্থনীতির ফান্ডামেন্টালসটা এবং এতটাই স্ট্রং। সেটা এক্সিট পোলে তদন্ত নিঃসন্দেহে সেবি করবে না, সেটা হয়তো অন্য কোনো সংস্থা করবে। আমি তৃণমূলের কাছে পরে আসছি, আমি আগে একটু বিজেপির উত্তরটা নিয়ে নিই যে এত বড় অভিযোগ রাহুল গান্ধী নিজের অংশটা ব্রাত্য রেখে অভিযোগ তিনি করলেন। অভিযোগ করতেই পারেন, অভিযোগ বিরোধী দলের কাজ, অভিযোগ করা এটা স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই, এবং তিনি অভিযোগ করেছেন, তোমাদের তার উত্তর দিতে হবে। কিন্তু আমি বলছি এটা যে অমিত শাহ তিনি হঠাৎ শেয়ার মার্কেটে বিনিয়োগের কথা বলতে যাচ্ছেন কেন? ডালমি কুচ কালা হয়, মানে কিছু ঢুকছে, কোথা থেকে কিছু আসছে। আমি 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 এটা জানি যে তোমার পক্ষে এই টেবিলে বসে সেটা সম্ভব নয়, কিন্তু আমারও নৈতিক দায়িত্ব তোমাকে এই প্রশ্নটা করা। না, একদম ঠিকই, প্রশ্ন নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা মোটামুটি স্টক বোঝে, শেয়ার বোঝে, এবং যারা এতে ইনভেস্ট করে থাকে, তাদের প্রত্যেকটা লোক, এবং অনিন্দদার মতো যারা একদম এক্সপার্ট লোক, যারা এটা নিয়ে সাজেশন দেয়, যদি এবার তুমি স্টক কিনতে চাও, আমি স্টক কিনতে চাই, তাদের কাছে যাই আমরা, দাদা কি করা উচিত, কোন সময় করা উচিত, তারাও কিন্তু তাদের ভার্সনও কিন্তু সেম ছিল যে ইয়েস এই সময়টা তোমরা কিনে রাখতে পারো, একটা তোমরা প্রফিট সেটা পাবে। অমিত শাহ কেন বলবে? এক্স্যাক্টলি, আমার বক্তব্য হচ্ছে সেই জায়গায় যদি সাধারণ মানুষের লাভের স্বার্থে উনি যদি বলে থাকেন যে আপনারা এতে ইনভেস্ট করুন, আপনারা লাভবান হবেন, তাতে এটা কি কোথাও লেখা আছে ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স? আই ডোন্ট নো। না 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 না, আমি না না ঘুরিয়ে উত্তর দিচ্ছ জয়। আমি আবার গতকালও বলেছি, আমি সোজা উত্তর পছন্দ হ্যাঁ, করি। আমি আমরা বললাম। বলছি অমিত শাহ একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বেশ। তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আগামী দিনে ক্ষমতায় এলে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, সবাই জানে, একজন বাচ্চা শিশুও জানে। বেশ। তিনি বলছেন এই তুমি শেয়ার মার্কেটে বিনিয়োগ করো। কি ক্ষতি? মানে না না, আমি কি ভুল ক্ষতি কথা। নয়, আমি বলছি ক্ষতি নয়, হ্যাঁ। কোথাও এটা লেখা নেই যে বলতে পারবেন না। হ্যাঁ। আমি বলছি একটু আগে অনির্বাণদা বললেন যে কেউ কখনো বলেনি, তারপরে এই ঘোটালা, আমি কি সন্দেহ করতে পারি না? এক্স্যাক্টলি, আমার আরেকটা উক্তি, মানে তোমার দেখানো প্রতিবেদন, রাহুল গান্ধী উনি বলছেন ইয়ে ক্রিমিনাল অফেন্সে, পুরোটা দেখানোর পরে ওনার যে পিপিটি দেখালো তারপরে বলছে ইয়ে ক্রিমিনাল অফেন্স, উনি অনেক ক্রোনোলজি দেখালেন। তো আমার বক্তব্য হচ্ছে এইটা যদি উনি একটু ক্ল্যারিফাই করেন যে আজকে রাজনৈতিক ইতিহাসে ইলেকশন পিটিশন ফাইল হয়েছে এই কংগ্রেসের 99টা যে সিট জিতেছে তার এগেইনস্টে কি কারণে না কেন তারা বলছে বলেছিল জানো? সেটা কেন হচ্ছে- বলছে শেষ জানো? করতে দাও, জয় কেন শেষ বলছে করতে জানো? দাও। কারণ ভোটের লাইনে আমরা দেখেছি সাধারণ মানুষকে দাঁড়াতে, কোনো আদানি আম্বানিকে দাঁড়াতে দেখিনি। আমি ভোটের লাইনে নরেন্দ্র মোদীকেও দাঁড়াতে দেখিনি, শেষ করি। ভোটের লাইনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাউকে দাঁড়াতে দেখিনি। রাহুল- ভোটের লাইনে আমি দাঁড়িয়েছি, তুমি দাঁড়িয়েছো, Exactly. অনির্বাণদা দাঁড়িয়েছে, প্রদীপ্ত কিন্তু- দাঁড়িয়েছে, কেতন কিন্তু- জয়সওয়াল দাঁড়িয়েছে। কিন্তু এটা কি- এই কারণে সন্দেহ হচ্ছে, না, এই কারণে- এই কারণে সন্দেহ হচ্ছে, যখন এই কারণে সন্দেহ যখন হচ্ছে। রাহুল গান্ধী একদম ক্লিয়ার উক্তি করছে যে ইয়ে এ ক্রিমিনাল অফেন্সে, সেই জায়গায় বলতো সাধারণ কে মানুষ, প্রমাণ করবে? আমার আপনার, কে প্রমাণ আমি বলছি, করবে? জয়, কে প্রমাণ করবে? একবার বলছি, কে প্রমাণ করবে? আমি বলছি হাজার প্রমাণের- কোটি তো না না দেখাচ্ছি। না 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 না, আমি ওই কথা হাজার আসছি না, কোটি তো ওই কথা দেখাচ্ছি। আসছি না, আমি বলছি এক্ষুনি যেটা আলোচনা হলো যে আমার তোমার মতো সাধারণ ব্যক্তিরা যারা ভোটের লাইনে দাঁড়ায় তাদেরকে যখন কংগ্রেসের প্রতিনিধিরা গিয়ে বলেছে 8,500 रुपया आपका बैंक में खटाखट ढुकेगा, 1 लाख रुपए खटाखट ढुकेगा, আজকে সেইটা কি ক্রিমিনাল অফেন্স নয়? 123 ধারা বলে একটা ধারা আছে, তাহলে সেটাও তো লঙ্ঘন করা হয়েছে। প্রদীপ্ত, আমি তোমার কাছে একদম এটার বাইরে একটা প্রশ্ন করতে চাইবো। তৃণমূল কংগ্রেসকে আমরা দেখলাম হঠাৎ করে আজকে আরো দুটো ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে বৈঠক করতে, কংগ্রেসকে ডাকাই হয়নি। আমার কাছে যা তথ্য আছে, ভুল হলে সংশোধন করে নেব। কংগ্রেসকে ডাকাই হয়নি কেন? মানে কংগ্রেসে এত আপত্তি কেন? মানে কংগ্রেসকে বিশ্বাস নেই? কোথায় গিয়েছিল তৃণমূল কংগ্রেস? বোম্বে। কাদের ডেকেছে? বোম্বে ভিত্তিক দুটো দলকে। এখান থেকেই খুব পরিষ্কার হয়ে যায় যে এটা একদম কেস স্পেসিফিক হয়েছে। এখানে ইন্ডিয়া অ্যালায়েন্স বলে আলাদা করে কিছু হয়নি। বম্বেতে গিয়েছে, বম্বে স্টক এক্সচেঞ্জের যে যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে তৃণমূলের নেতারা দেখা করতে এটাও ঠিক গিয়েছেন। যে সেবির অফিসেও কংগ্রেস যায়নি।
কংগ্রেসের মতন কি পলিসি নেবে ঠিক আছে, প্রত্যেকটা এই যে রাজনৈতিক দলের আমি একটা প্রদীপ কথা তো তুমি কিন্তু বলে দিলে। আমি কি বললাম তুমি আমার কথাটা বুঝলে না। কংগ্রেস যায়নি সেটা কংগ্রেস ঠিক করবে, প্রদীপ্ত মুখার্জি বা তৃণমূল কংগ্রেস বলবে আচ্ছা না, কেতান, এটা বিজেপি বলবে না, এটা তোমরা যাওনি, স্বাভাবিক। তোমরা অভিযোগ করেছো যাওনি, কারণ রাহুল গান্ধী স্টক আছে। কে কিভাবে কখন কোথায় কি তার পলিটিক্যাল ভূমিকা নেবে সেটা তার একান্ত দলীয় ব্যাপার। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা ইন্ডিয়া বৈঠক করার কোনো ডাক দিইনি, আমরা বোম্বেতে গেছি, বোম্বের দুটো রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে কাজ করেন বা আমরা যাদের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং আমরা কৌশল আলোচনা করেছি। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। ইন্ডিয়া জোটের আর কোন দলকে ওখানে ডাকা হয়েছে যারা মুম্বাই বেস্ট নয়? দেখাতে পারবে একটা মুম্বাই বেস্ট দল নয় এমন দলকে ওখানে দেখা গেছে? যায়নি। ফলে এখান থেকে তুমি যদি এই একটা সামেশনে চলে আসো যে কংগ্রেসকে বাদ দিয়ে বৈঠক করছে, তাহলে তো আরো দল আছে। আমি তেজস্বী যাদবের দলকে কি ডেকেছে ওখানে? ডাকেনি। বা ওই তামিলনাড়ুর কোনো দল তাকে কি ডেকেছে ওখানে? ডাকেনি। ফলে এইভাবে বিচারটা করো না, বিচারটা করো এইভাবে যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কথা বিবেচনা করেছে। না প্রদীপ্ত তোমার এই ন্যারেটিভটা আমি কেন একমত হতে পারছি না। এই অভিযোগটা প্রথম তুলেছেন কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিঃসন্দেহে একবার নয় হাজারবার বলেছেন। কিন্তু এইরকম একটা দেশের ইস্যুতে সেবি, আমি বৈঠকটা বাদ দিলাম, সেবির দপ্তরে কংগ্রেসের একজন প্রতিনিধিকে ডাকা গেল না, মানে এইটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বৈঠকের কথা বাদ দিলাম, সেবির দপ্তরে কংগ্রেসের প্রতিনিধি থাকলে সেটা আরো সর্বব্যাপী হতো, আরো জোরালো হতো। এটা তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি, প্রত্যেক দলের রাজনৈতিক কর্মসূচি। আচ্ছা, এটা তৃণমূলের ইন্ডিভিজুয়াল কর্মসূচি। চিঠিও তৃণমূল কংগ্রেস দিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাই ওখানে গেছে। বৈঠকটা সেবির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকেদেরই হয়েছে। একটা লাইন অ্যাড করে দাও যে কংগ্রেস কি এখানে গেলে সুবিধা হতো কি ভালো হতো কি খারাপ? কংগ্রেস কেন, পুরো ইন্ডিয়া জোট গেলে সুবিধা হবে। তোমাদের আক্ষেপ সেটা আক্ষেপ? কোনো আক্ষেপ না। তুমি তোমার প্রশ্নের লাইনে তুমি যেভাবে আমাকে জালে ফেলার চেষ্টা করছো সেভাবে আমি পড়বো কেন? তোমার জাল তো তুমি সাংবাদিক করছো। আমাদের সিম্পল ইকুয়েশন যে আমি শেষ করে দিই একটা লাইনে, দর্শকের বুঝতে অসুবিধা না হয়। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, সেই কর্মসূচি করতে গিয়ে সে তার নিজের মতন করেই করেছে, কোনো দলকে সে নিয়ে যায়নি। সে যেটা করেছে তৃণমূল কংগ্রেস, যে তার কর্মসূচির পরবর্তীকালে বা আগে দুটো রাজনৈতিক দলের সঙ্গে, বোম্বে ভিত্তিক রাজনৈতিক দল, আমি প্রদীপ্তর সঙ্গে এই নিয়ে বোধহয় কয়েক হাজার শো করেছি, দুজনেরই চেনা মাঠ, ফলে বাউন্সার দিলেও প্রদীপ্ত সেই বাউন্সার খেলবে না, পাস করে দিচ্ছে। যাই হোক, খেলা চলতেই থাকবে, মাঠ তো চেনা মাঠ। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমি আবার আলোচনায় ফিরছি। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি দর্শকদেরকে বলবো, আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকে যদি কোনো বক্তার মনে হয়ে থাকে যে আরো একটু বলার প্রয়োজন রয়েছে, আত্মপক্ষ সমর্থনের অবশ্যই সুযোগ রয়েছে, কারণ এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অনুষ্ঠান। তবে আমি অবশ্যই সেই টপিককে সঙ্গে নিয়েই আমি দ্বিতীয় টপিকটা দর্শকদের সামনে আনতে চাইবো, যে প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা, এই খবর গতকাল প্রথম বাংলা টেলিভিশনে ব্রেক করে এনকেটিভি বাংলায়, এবং আমরা জানিয়েছিলাম গতকালই যে প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির আঙিনায় থাকলেও সরাসরি ভোট রাজনীতিতে আসেননি। 2004 সালে তিনি ঘোষণা করেছিলেন, এক প্রকার ঘোষণাই করেছিলেন যে তিনি কখনোই ভোট রাজনীতিতে আসবেন না। অনেকে তার মধ্যে মিসেস গান্ধীকে দেখতে পান, ইন্দিরা গান্ধীকে দেখতে পান, অনেকে বলেন তার মতোই দেখতে তাকে। ফলে তিনি যদি ভোট রাজনীতিতে আসেন, কংগ্রেসের একটা সিম্পাথি ভোট তাকে কেন্দ্র করে আসবে। যখন রাহুল গান্ধী 2019 সালে বিপুল ভোটে, মানে আমি তার হারার কথা বলছি না, তার নেতৃত্বে কংগ্রেসের ভরাডুবি হয়েছিল, আশানুরূপ ফল হয়নি, তখন প্রিয়াঙ্কা গান্ধী ভাডরাকে সামনে নিয়ে আসার জন্য অনেক কথা বলেছিলেন কংগ্রেসের নেতারা, পরিবর্তনের কথা বলেছিলেন, বদলাওয়ের কথা বলেছিলেন। নরেন্দ্র মোদী বলেছিলেন যে ওখানে পরিবারতন্ত্র, কিভাবে বদল সম্ভব। তারপরে আমরা দেখলাম যে কোইন্সিডেন্টলি গান্ধী পরিবারের বাইরে সোনিয়া গান্ধীর অত্যন্ত স্নেহভাজন মল্লিকার্জুন খার্গেকে তাকে দায়িত্ব দেওয়া হলো সভাপতির পদে। আর এবার দুটো আসন থেকে যখন রাহুল গান্ধী জিতলেন, রায়বেরিলির ওয়ার্ডার, তখন কেরাল মানে দাক্ষিণাত্যে, দক্ষিণে সেই আসনটি ছেড়ে দিয়ে তিনি সরাসরি তার বোনকে সেই আসনটি উপহার দিতে চাইলেন। না, এমনি উপহার নয়, তিনি ভোট রাজনীতিতে ভোটে লড়ে ওই আসনটি দখল করবেন, এই আশা নিয়ে তাকে ভোটে দাঁড় করা হচ্ছে উপনির্বাচনে। কিন্তু কেন আজকে এটা নিয়ে আলোচনা করছি বলুন তো? কি প্রয়োজন একটি আসন নিয়ে আলোচনা করার আছে? সেটাই তো মোস্ট ইন্টারেস্টিং বিষয় আজকের টপিকের। দেখুন,
পণভঙ্গ করলেন রাজীব তনয়া। 2004-এর পণ ভাঙলেন 2024-এ 20 বছর পর। ভোটে প্রতিদ্বন্দ্বিতায় কোনোদিনই আগ্রহী ছিলেন না সোনিয়া তনয়া, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। এবার তিনি ভোট চাইতে যাবেন নিজের জন্য। রাজনীতিতে এতদিন শুধু কংগ্রেসের স্ট্র্যাটেজি মেকার বা প্রচারক হিসেবেই সময় দিয়েছেন, এবার সরাসরি ভোটের প্রার্থী। আসুন রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া কেরলের ওয়েনার। উত্তরপ্রদেশের রায়বারেলি রেখে দিয়ে বোন প্রিয়াঙ্কাকে ওয়েনারে লড়তে পাঠানোর কথা নিজেই জানিয়েছেন রাহুল। 2024-এ ওয়েনারের পাশাপাশি উত্তরপ্রদেশেরই রায়বারেলি থেকে লড়ে রেকর্ড ভোটে যেতেন। তথ্য বলছে মা সোনিয়া গান্ধীর চেয়েও বেশি ব্যবধানে রায়বারেলি থেকে জিতেছেন রাহুল। কিন্তু তারপরেই শুরু হয় ওয়েনার জনিত সমস্যা। কোনটি ছেড়ে কোনটি রাখবেন রাহুল, তা নিয়ে জল্পনা শুরু। কিন্তু কেন ওয়েনারি বোনকে ছাড়লেন রাহুল? বিজেপির জমি উত্তরপ্রদেশে এবার ধাক্কা পদ্ম শিবিরে। সেই রাজ্যের জেতা আসন ছাড়া রাহুলের পক্ষে মুশকিল, তাই ওয়েনার ছেড়ে দেওয়া এক প্রকার অনিবার্যই ছিল। সোমবার নাম ঘোষণার পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ওয়েনারবাসীকে রাহুল গান্ধীর অনুপস্থিতি অনুভব করতে দেবেন না। बहुत खुश हूँ मैं. आई एम वेरी हैप्पी टू बी एबल टू represent Wayanad, and all I'll say is that I won't let them feel his absence. As he said, he'll come many times with me, but I will work as hard and I will try my best to make everybody happy and to be a good representative. और रायबरेली के साथ तो मेरा बहुत ही पुराना रिश्ता भी है और 20 सालों से मैंने काम किया है दोनों रायबरेली और अमेठी में, तो वो रिश्ता तो कहीं मतलब किसी भी तरह से टूट नहीं सकता। उसको कायम रखने के लिए हम दोनों हैं और भैया की मैं मदद रायबरेली में भी करूंगी, और जैसे इन्होंने कहा हम दोनों रायबरेली में भी हम दोनों मौजूद होंगे और वायनाड में भी। তবে রাহুল গান্ধী জানান, ওয়েনারে তার যাতায়াত লেগেই থাকবে। मेरा रायबरेली से और वायनाड से इमोशनल कनेक्शन है। पिछले 5 सालों में मैं वायनाड का एमपी था और वायनाड के सब लोगों ने, हर पार्टी के लोगों ने प्यार दिया, तो उसके लिए मैं दिल से धन्यवाद करता हूं और पूरी ज़िंदगी उसको याद रखूंगा। प्रियंका वायनाड से चुनाव लड़ेगी, मगर मैं भी पीरियडिकली वायनाड जाऊंगा। তবে অনেক হিসেব কষেই প্রিয়াঙ্কাকে প্রার্থী করেছে কংগ্রেস। তবে সবচেয়ে বড় বিষয় ছিল প্রিয়াঙ্কাকে রাজি করানো। অনেকেই মনে করেছিলেন 2019 সালে রাহুল গান্ধীর কারণেই কংগ্রেসের ভরাডুবি হয়। সে সময় প্রিয়াঙ্কাকে দলের রাশ ধরার আওয়াজ উঠতে থাকে, কিন্তু তখনও ভোটে লড়া বা কংগ্রেসের সভাপতির আসনে বসেননি প্রিয়াঙ্কা। কিন্তু এখন রাজি হলেন কেন? রায়বারেলিতে রাহুল গান্ধী সাংসদ আর প্রিয়াঙ্কা গান্ধী যদি ওয়েনারে যেতেন, তাহলে দেশের দুই প্রান্তেই গান্ধী পরিবারের 2 সদস্যের উপস্থিতি থাকবে। প্রিয়াঙ্কা ধারালো আক্রমণে সংসদেও কংগ্রেসের আত্মবিশ্বাস বাড়াবে। তাহলে লোকসভায় রাহুল, প্রিয়াঙ্কা, রাজ্যসভায় সোনিয়া। এই সূত্রেই কংগ্রেসের বিরুদ্ধে ফের সংসদে ফিরে আসতে পারে পরিবাদ কটাক্ষ। দীর্ঘদিন ধরে বিজেপির কটাক্ষ, কংগ্রেস গান্ধী পরিবারের বাইরেই সভাপতি করতে পারে না। সেই দশা কাটিয়ে কংগ্রেস সভাপতি করা হয় সোনিয়ার আস্থাভাজন মল্লিকার্জুন খার্গেকে। তার সভাপতিত্বেই কংগ্রেসের পুনরুজ্জীবন। এমনকি রাজনৈতিক মহলের মতে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেই কংগ্রেসের নবজন্ম হয়েছে 24-এর ভোটে। সেই জোয়ারে আরও পাল তুলবে যদি সংসদে জিতে আসতে পারেন বোন প্রিয়াঙ্কা। তাই অবশেষে ভোটের আসরে প্রিয়াঙ্কা গান্ধী বাজরা। সূত্রের খবর, রাহুলের বিরুদ্ধে লড়ে ওয়েনারে হেরেছিলেন সিপিআই নেতা ডি রাজার স্ত্রী অ্যানি রাজা। প্রিয়াঙ্কাকে কংগ্রেস কেরলে প্রার্থী করায় খুশি আনি, কিন্তু লোকসভায় রাহুলকে কেরলের ওয়েনারে প্রার্থী করায় ইন্ডিয়ার জোট শরিক বামেরা ক্ষুব্ধ ছিল। কিন্তু প্রিয়াঙ্কাকে প্রার্থী করায় এবারও কি ফের প্রার্থী দেবে বাম জোট এলডিএফ, রইল প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি এই প্রতিবেদন দেখার পর নিঃসন্দেহে আগে কংগ্রেসের প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে আমি পরিচয় করব। আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভ দা, আপনাকে স্বাগত আমার আলোচনায়। আমি প্রথমেই কেতন জয়সওয়ালের কাছে জানতে চাইব। কেতন, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনি দীর্ঘদিন ধরে দেশীয় রাজনীতিতে দায়িত্বে রয়েছেন। এবার যদিও আমেঠির বিশেষ দায়িত্বে ছিলেন, সর্বভারতীয় কংগ্রেসের প্রচার বা কংগ্রেসের একেবারে প্রথম সারিতে তাকে দেখা না গেলেও এবার আমেঠির দায়িত্বে তিনি ছিলেন।
এর আগে ইউপির ভোটের দায়িত্বে ছিলেন, কিন্তু সেভাবে তার ভালো ফল হয়নি বলে তাকে কিছুদিন রাজনীতির বাইরেই থাকতে দেখা গিয়েছে। সেই প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রাকে এবার প্রার্থী করা হচ্ছে দাক্ষিণাত্য থেকে, অর্থাৎ দক্ষিণের ওয়ানার থেকে। প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা কি তোমাদের কোথাও একটা তুরুপের তাস, এই শব্দটা কেন ব্যবহার করলাম, যে একদিকে রাহুল গান্ধী, একদিকে সোনিয়া গান্ধী, একদিকে প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা, তার ঝাঁঝালো আক্রমণ, তার প্রতিবাদ করার স্পৃহা, এইগুলো কংগ্রেসকে আরো উজ্জীবিত করবে। কারণ কংগ্রেস যেভাবে অক্সিজেন পেয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা যদি সরাসরি এবার ভোট রাজনীতিতে আসে, সংসদে আসেন, কংগ্রেসকে নতুন করে অক্সিজেন দেবে। এটাই কি সমীকরণের বাইরে অন্য কিছু আছে? না, 100 বার তিনি মানুষের মধ্যে কিন্তু ছিলেন গত প্রায় 20 বছর ধরে। উনি স্পেসিফিকলি আমেঠি, রায়বারেলিতে কাজ করেছেন, উত্তরপ্রদেশে কাজ করেছেন, তারপরে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা হন, তারপরে তিনি পুরো দেশে আমাদের প্রচার করেছেন। আর আজকে যখন তিনি মনে করেছেন আর দল মনে করেছে, দল আমরা মিলিতভাবে যখন সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু রাহুল গান্ধী আমাদের দুটো কেন্দ্র থেকে জিতে এসছেন, 4 লাখ থেকে উনি আমেঠিতে রায়বারেলিতেও জিতেছেন, প্রায় 4 লাখ ভোটে তিনি ওয়াইনাডেও জিতেছেন। মোদিজি শুধুমাত্র 1.5 লাখ ভোটে জিতেছেন বারাণসীতে। তাও এবার নিয়মের জন্য একটা সিট ছাড়তে হবে, তাই রাহুল গান্ধী যখন ছাড়ছেন আর প্রিয়াঙ্কা গান্ধী সেখানে একদম মনে হচ্ছে দল মনে করেছে তিনি যোগ্যতম প্রার্থী সেখানে হতে পারেন, ওনাকে পাঠানো হয়েছে। আমি বলছি রাহুল গান্ধী তো রায়বেরেলিতেও সেখান থেকে ইস্তফা দিয়ে সেখানে দাঁড় করাতে পারতেন, মানে সেইটা কি রাহুল গান্ধীর জন্য বিজেপিকে জবাব দেওয়ার ক্ষেত্রে কোথাও অন্তরায় হতো? কারণ তুমি একটু আগে খোঁচা দিলে, আমি জানি না সেটা অনুভব করলো কিনা জয় মল্লিক, যে 1.5 লাখ ভোটে মার্জিন 3.5 লাখ কমে গিয়েছে, সেই কারণে কি 1/8টা ছেড়ে দিতে হলো? যে 1/8 তাকে বিফলে ফিরতে দেয়নি 2019 সালে, অন্যটাই হারলে ওটাই জিতেছিলেন। না, উনি তো বললেন এইমাত্র, মানে একটু আগে যে আপনারা যে প্রতিবেদনটা দেখাচ্ছেন, উনি তো বললেন যে ওয়াইনাড একটা ছাড়তে হবে বলে স্যার রায়বরেলিও ছাড়তে পারতেন, ওয়াইনাডও ছাড়তে পারতেন। যদি আজকে ওয়াইনাডে থেকে রায়বরেলি ছেড়ে দিতেন তাহলে বলতেন আপনারা যে মানে ইউপি আপনাদেরকে একটা সিট, মানে রায়বরেলি জিতলেন সেটা ছিল, তো সেটা কোনো ব্যাপার না। উনি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা সর্বভারতীয় নেতা, তারা একটা কেন্দ্রে থেকে যেহেতু লোকসভা জিততে হয় সেটা আছেন, কিন্তু তারা তো সারা দেশব্যাপী আছেন। আর গান্ধী ফ্যামিলিকে সারা দেশ ভালোবাসে, তাদের যে ত্যাগ বলিদান যে দেশের জন্য তারা করেছেন, যে ভালোবাসেন, অসুবিধা কি আছে? এক ভাই উত্তরপ্রদেশে থাকবেন, নর্থ ইন্ডিয়ায়, এক বোন থাকবেন সাউথ ইন্ডিয়ায়, সবারকে সময় দিতে পারবেন, সবার মানে যে কথা পার্লামেন্টে তুলতে পারবেন, তার অসুবিধা কি? আর মোদী সরকারের যে অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে সোচ্চার হবেন, তাতে অসুবিধা কি? খুব ভালো, আমরা খুব আনন্দে আছি। আমি একটু শুধু একটা জিনিস মনে করিয়ে দিতে চাইবো, যে দাক্ষিণাত্যে প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা দাঁড়াচ্ছেন, সেই দক্ষিণের কেরলেই একটি সিট পেয়েছে বিজেপি, এবার খাতা খুলেছে। আমি এবার একটু অমিতাভ দা আপনার কাছে চলে যাবো। অমিতাভ দা, খুব সহজ সমীকরণ আমার স্পষ্ট মনে পড়ছে যে সময় রাহুল গান্ধীকে ওখানে প্রার্থী করা হচ্ছে, সে সময় গোটা বিষয়টিকে ভালো চোখে নেয়নি এলডিএফ, অর্থাৎ বামেদের জোট। তারা বলেছিলেন রাহুল গান্ধীকে প্রার্থী করার কি দরকার, বিজেপির হাত শক্তিশালী করছে কংগ্রেস, অথচ ইন্ডিয়া জোটের শরিক। বাংলায় যা অবস্থা কেরলেও একই অবস্থা ছিল। এবার অ্যানি রাজা তিনি পরিষ্কার বলছেন যে তিনি, অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী যদি দাঁড়ান তাহলে ভালো, মানে রাহুল গান্ধীতে আপত্তি, প্রিয়াঙ্কা গান্ধীতে তিনি সমর্থন জানাচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে সেক্ষেত্রে পিনারাই বিজয়েন্দের ভূমিকা কি হবে বা জোট এলডিএফ এর ভূমিকা কি হবে সেটা তিনি বুঝিয়ে বলবেন, সেটা তুলে রাখছেন, কিন্তু আপাতত তিনি খুশি। এটা কি ভোটের পরে বলেই এই সুর নরম? না, একটা বিষয় এখানে ভেবে দেখতে হবে, সর্বভারতীয় স্তরে এই ইন্ডিয়া জোট, তার ভেতরে শরিক বামেরাও এবং কংগ্রেস তো বটেই, এবং এই জোট রাজনীতিকে এবং বামেদের সঙ্গে কংগ্রেসের এই বোঝাপড়াটা ইউপিএ 1-এর থেকে ক্রমাগত পরিণত হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর অংশগ্রহণের প্রশ্নে। সেইটাকে আজকে ধরুন মিডিয়া যেভাবে বিষয়টাকে ডিসপ্লে করছে, মানে অ্যাজ রাহুল গান্ধী, অ্যাজ প্রিয়াঙ্কা গান্ধী, বামেদের ক্ষেত্রে কিন্তু মানে প্রিয়াঙ্কা বা রাহুল সেইটা সেইভাবে ফ্যাক্টর হয় কিনা আমি জানি না। আমি তো বিশ্বাস করি যে বামেদের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া সবটাই নীতিগত, এবং তাদের বিচ্ছেদটাও হয়েছিল সেই নীতিগত আপত্তির কারণেই। ফলে সেই নীতিগত অবস্থান থেকেই কেরলে বাম দলের যে পরিস্থিতি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কংগ্রেসের বিরোধিতা করবেন কিংবা করবেন না, স্বাগত জানাবেন প্রিয়াঙ্কাকে, সেইটা একটা তাদের আঞ্চলিক রাজনীতির যে সমীকরণ আছে তার উপরে অনেকখানি নির্ভর করবে, এবং একই সঙ্গে জাতীয় রাজনীতির নীতি নির্ধারক যারা পলিট ব্যুরো থেকে যে দৃষ্টিভঙ্গি তৈরি করে দেন, তার সঙ্গে সাযুজ্যপূর্ণ সিদ্ধান্তের জায়গাতেই যেতে হবে বামেদের, এটা জানা কথা।
কারণ তারা ওইভাবেই নিজেদেরকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার পার্টি বলেই পরিচয় দেন। তো আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ধরুন আমরা এই আলোচনাতে কোথাও যেন একটা হাইপোথেসিস সামনে নিয়ে আসছি যে প্রিয়াঙ্কা গান্ধী আসতে চলেছেন সংসদে। আচ্ছা, যদি ব্যাপারটা উল্টে যায়, মানে যদি জিততে না পারেন ওয়েনার থেকে প্রিয়াঙ্কা গান্ধী, সেক্ষেত্রে বামেদের ভূমিকার, বিজেপির ভূমিকা বা অন্য কোন জোট শরিকের ভূমিকা নিয়ে এত পর্যালোচনার প্রয়োজন হবে কি? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে একটা নতুন প্রজন্মের রাজনীতিবিদদের উত্থানের পর্ব চলছে। তাদের মধ্যে কেউ কেউ পারিবারিক সূত্রে পারিবারিক পরিচয় নিয়ে এসছেন, কেউ কেউ নিজের লড়ে জায়গা করে নিচ্ছেন গণতান্ত্রিক রাজনীতির পরিসরে। তো যে সূত্রেই রাজনীতিতে আসুন না কেন, তাদের সয়েল টেস্টিং এর জন্য, নিঃসন্দেহে তাদের গ্রহণযোগ্যতা টেস্টিং এর জন্য নির্বাচনের চেয়ে বড় প্রক্রিয়া তো হতে পারে না। সেক্ষেত্রে সেফ সিট, এমন একটা জায়গাতে সেফ সিটে তাকে দাঁড় করিয়ে জিতিয়ে নিয়ে আসা, আর যে সিটে তার জোট শরিকের বিরোধিতার মুখেও পড়তে হতে পারে, তা সত্ত্বেও যদি জিতে আসেন প্রিয়াঙ্কা গান্ধী, নিঃসন্দেহে সেটা আরো মহিমান্বিত জয় বলে প্রমাণিত হবে। এবং যে কথা কেতান বলছিলেন একটু আগে, যে সর্বভারতীয় নেত্রী, তো সর্বভারতীয় নেত্রী হিসেবে তার মহিমা আরেকটু প্রসারিত হবে বলেই মনে হচ্ছে কেরলের মতো একটি অকংগ্রেস রাজ্যে, মানে যেখানে বামেদের আপনার কথা আমি একটা উত্তর পাচ্ছি, একটা উত্তর অমিতাভদা পাচ্ছি। এই যে প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা, যাকে কংগ্রেসের অনেক নেতাই মনে করেছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধী ভাডরাকে নেতৃত্ব দেওয়া হোক, প্রথমত একজন মহিলা, তারপর ইন্দিরা গান্ধীর সঙ্গে তার মুখের সাদৃশ্য, এইরকম একটা সিম্প্যাথি ভোট, তাকে খুব সহজ রাস্তায় ফেলে দেওয়া হলো না? মানে তিনি তো অন্য কোনো আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এলে তার গ্রহণযোগ্যতা ভালো হতো। একটা সেফ সিট থেকে প্রিয়াঙ্কা গান্ধী ভাডরাকে জিতিয়ে আনা, এটা কোথাও কংগ্রেসের পরিবারবাদকে কোথাও একটু উস্কে এই যে দেওয়া আমি বলে মনে এখন হচ্ছে না আপনার? আবারও বলছি ওয়েনার্ডকে এত তাড়াতাড়ি সেফ সিট অন্তত প্রিয়াঙ্কা গান্ধীর জন্য কি শর্তে ভেবে নেওয়া হচ্ছে আমি জানি না। মানে এটা কি এই কারণে যে দুবার ওয়েনার্ড রাহুলকে জিতিয়েছেন, বিগত যেই নির্বাচনে কংগ্রেস প্রায় ভরাডুবি হয়েছে সেখানেও রাহুলকে ওয়েনার্ড জিতিয়েছেন, এই অর্থে? আমি যেটা বলতে চাইছি, রাজনীতি খুব সম্ভাবনার খেলা। কাল বাদে পরশু কি ঘটে যেতে পারে সেটা আমরা কেউ জানি না। আমি চাই এই মানে সেফ সিটের পাটিগণিত তো একটা দিকে বটেই, সেখানে কেউ 7 লক্ষ মার্জিনে ভোটে জিতে যাচ্ছেন কোন একটি কেন্দ্র থেকে, রেকর্ড ভোটের দাবি করছেন, গোটা বেঙ্গলের সমস্ত রেকর্ড ছাপিয়ে চলে যাচ্ছেন, সেগুলো একটা আলাদা গল্প। সেখানে সেফ বানানো হয়, একটা প্রক্রিয়ার মাধ্যমে বানানো হয়, সে ইভিএম মেশিনে কালো টেপ মেরে দেওয়া হোক, টাকা বাঁটোয়ারা করা হোক, যাই হোক। এই সেফ সিটের থিওরি, তথাকথিত থিওরি যেটা, সেটা সেফ সিট মেকিং এবং সেফ সিট সাইকি, অর্থাৎ মনস্তাত্ত্বিক ভাবে সেফ সিটটাকে ধরে নেওয়া, এই ব্যাপারগুলো গণতন্ত্রের জন্য কোনোদিন মানে খুব মানে সুফলদায়ক কোনোদিন কিছু হয়নি। কোন সিট কারোর পৈতৃক, কোন সিট কারোর আধারিত, এমনটা ভেবে নেওয়া খুব, যে জন্য অধীর চৌধুরীর মতো মানুষেরও এতবারে জেতা সাংসদ, তারও একটা পতন দেখলাম আমরা, এমন ঘটনা তো ঘটছে। তাই সেফ সিটের থিওরি সরিয়ে রেখে আমার মনে হয় তারা যে টেস্টে, যে খেলায় ময়দানে নামছেন, সেখানে নিজের কৃতিত্বে, নিজের ক্যারিশমায় প্রয়োজন হলে তাদের পারিবারিক রাজনীতি। বক্তব্যে আমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে বামেরা বোধহয় ওখানে এলডিএফ বোধহয় একটা মধুর প্রতিশোধ নিতে পারে না। আমি এই কারণে আপনার বক্তব্যে সেটার একটা কোথাও একটা মনে হচ্ছে যে একটা আভাস পাচ্ছি। আমি একটু জয়ের কাছে আসতে চাইবো। জয়, আমি একটা বিষয় তোমার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে পরিবারবাদ। কংগ্রেসকে নাকি কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে, কংগ্রেসের শেষ হয়ে যাওয়ার মূলে পরিবারবাদ, তারপর সভাপতি বদল হলো। আমি বলছি যে ওইখানে প্রিয়াঙ্কা গান্ধী ভাডরাকে দাঁড় করানো, এটা কি পরিবারবাদের কারণ? মানে ওখানে তো অন্য কেউ দাঁড়াতে পারতেন, অন্য কাউকে দাঁড় করানো হতে পারতো, কারণ ওখানে এক জায়গায় রাহুল গান্ধীকে ছাড়তেই হতো। তাহলে যেখানে ছাড়তেন সেখানে অন্য কেউ কেন নয়, কেন প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা? সেই পরিবারবাদ। সৈকত, এই প্রশ্নটা না করলেও আমি এই কথাটায় আসতাম। সেটা হচ্ছে আমার একটাই প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এত সুন্দর রেজাল্ট হয়েছে, কংগ্রেস খুশি, তারা এতদিন সংগঠন তৈরি করেছে, তার মানে তাদের লিডারশিপও তৈরি হয়েছে, নতুন লিডারশিপ এসছে। তাহলে ইয়াং কোনো ফেস, আজকে কেতানের মতো কোনো ফেস ওখানে প্রজেক্ট করা হতো, নতুন লিডারশিপ তৈরি করা হতো। একটা তো এরা থাকে, একটা সবকিছুর, একটা বয়স্ক তারা থাকবে, ভেটারান হিসেবে তারা অ্যাডভাইস দেবে, ইউয়া এবার সামনে আসবে। তো আজকে সেই জায়গায় আমরা কিন্তু দেখলাম যে কোথায় খুঁজে খুঁজে ঠিক আর কাউকে না পেয়ে সেই পরিবার থেকে একজনকে দিতে হলো। নেক্সট আমি একটু আমি আগাম শুভেচ্ছা দিচ্ছি কেতন ভাই, আমি আগাম শুভেচ্ছা দিচ্ছি, আমি আগাম শুভেচ্ছা দিচ্ছি, আমি আগাম শুভেচ্ছা দিচ্ছি। তো একটু শুনে নিতে হবে, সেটা হচ্ছে ওইখানকার কিছু রাজনৈতিক সমীকরণ বুঝতে হবে। সেটা হচ্ছে এক, ওনাদের যে জোট সঙ্গী, ঠিক আছে, কতটা
বাম এবং বাকি জোটসঙ্গী তাদের কতটা তাদের টাইট করবে ইলেকশনের ফিল্ডে, এই নির্বাচনের ফিল্ডে, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়, বিজেপিরও আজকে খাতা খোলা থেকে তাদের একটা উত্থান, আমাদের একটা উত্থান, সেটাও কতটা ফ্যাক্টর করবে সেটাও শেষ করতে গিয়ে আপনি বলবেন, আমি বুঝতে পারছি আপনি বলবেন, আমার দুটো পয়েন্ট। এক হচ্ছে কংগ্রেসের নিজের জোটসঙ্গী কতটা তাদের পাশে দাঁড়াবে, কোয়েশ্চেন নাম্বার 1। আর নেক্সট ইজ যে বিজেপির যে উত্থান আমরা দেখছি, বিজেপির সংগঠন সেটাও তাদের জন্য কতটা হাবি হবে, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। কিন্তু একদিক থেকে এটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেসের যখন অধীর রঞ্জন চৌধুরীকে দেখি নির্বাচনের সময়, তাকে প্রকাশ্যে, এটা ইন্টেল ফিন্টেল নয়, ভিতরের খবর নয়, সূত্রের খবর নয়, আপনাদের ক্যামেরার সামনে প্রকাশ্যে যখন বলে যে আমাদের কেন্দ্রীয় কমিটি আমাকে কোনো সহযোগিতা করলো না নির্বাচনে, তখন কিন্তু একটা অন্য প্রশ্নচিহ্ন জাগে। সেটা বেঙ্গলের পার্সপেক্টিভে বলছি, যে কেতন ভাইয়ের মতো যখন নেতারা আজকে গিয়ে তাদের কার্যকর্তাকে কি মেসেজ দেবে, যে একদিকে আমাদের এতদিনের অধীর রঞ্জন চৌধুরীকে তো আমরা ব্রাত্য করলে, আর তোমার পরিবারের একজনকে নিয়ে গিয়ে একটা সেফ সিটে লড়িয়ে তাকে তুমি আবার সাংসদ করবে, আগামী দিনে সংগঠন করতে পারবেন তো? বেশ, আমি কেতনের উত্তর নেব, তার আগে একটুখানি প্রদীপ্ত তোমার কাছে যাব। প্রদীপ্ত, একটা খুব অন্যরকম প্রশ্ন করি, যে কেরলের এই সিটগুলোতে তৃণমূল কোথাও নেই, কিন্তু একটা জিনিস জানতে ইচ্ছে করছে প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, আমরা এই বাংলার ক্ষেত্রে যদি দেখি যে রাহুল গান্ধীর সঙ্গে যতটা অম্লমধুর সম্পর্ক সোনিয়া সোনিয়াজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ততটাই নিবিড় সম্পর্ক। অনেকে বলেন যে একই পরিবারের দু রকমের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমি বলছি না যে এই রসায়নটা আমি নিজে দেখেছি, সেটা বলছি না, আমি ঘটনা পরিপ্রেক্ষিতে বলছি। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তোমরা কি খুশি, মানে ভেতরে ভেতরে কি কোথাও খুশি যে প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা সংসদীয় রাজনীতিতে এলে সংসদে রাজনীতি করতে তোমাদের সুবিধে হবে? রাহুল গান্ধীর সঙ্গে তোমরা ততটা হয়তো হ্যাবিচুয়েট নাও না। এটা বলার আগে আমি দুটো জায়গা একটু খুব ইম্পর্টেন্ট মনে করেছি অন্য কথা শুনে, যে সেফ সিট নিয়ে একটা সেফ সিট নিয়ে একটা তত্ত্ব শুনলাম। সেই তত্ত্বে শুনলাম যে কারুর পৈতৃক সম্পত্তি নয় বা কিছু, মানে সেফ সিট নিয়ে কোনো তত্ত্ব হতে পারে না, এটা রাজনৈতিক বাস্তবতা আছে। ঠিক উল্টো দিকে দেখলাম যে কেউ 7 লাখে ভোট জিতেছে, সেখানে একটা বিশেষ তত্ত্ব, অর্থাৎ রাজনৈতিক বাস্তবতার বিমুখতা, অর্থাৎ আমার প্রয়োজনে আমি তত্ত্বটাকে ঠিকঠাকভাবে নির্মাণ করব। এই যে বিনির্মাণ করার মাধ্যমে নির্মাণ করার চেষ্টা, এটা বহু রাজনীতিবিদ বহুদিন ধরে করে গেছে, কেউ মুখোশের আড়ালে, কেউ মুখোশের থাকে বেরিয়ে। আর একটা শুনলাম বাম কংগ্রেসের নীতি নৈতিকতা, বা পাঠ পেলাম নীতি নৈতিকতার, সেখানে পশ্চিমবঙ্গের নীতি নৈতিকতা কিরকম আর কেরালার নীতি নৈতিকতা কিরকম, সেই সঙ্গে সঙ্গে প্রদেশ কংগ্রেসের নীতি নৈতিকতা কিরকম, বা কেন্দ্র কংগ্রেসের নীতি নৈতিকতা কিরকম, কিংবা কেন্দ্রের সিপিএম কমিটি বা রাজ্য কমিটির নীতি নৈতিকতা কিরকম, কোন প্রসঙ্গে 1, 2, 3 চুক্তির জন্য, যার জন্য আজকে বিদ্যুৎ ভারতব্যাপী নাকি বিশাল ভালো কাজ করছে, স্টেশনে স্টেশনে মোদির সেলফি উঠছে, এবং সোমনাথ চট্টোপাধ্যায় আজীবন তার সদস্য পদ পান না। এই নীতি নৈতিকতাগুলো আমরা আসলে বুঝতে পারি না। আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়েছি বটে, কিন্তু অনেক সময় মনে হয় যে একটা রাজনৈতিক বাধ্যবাধকতায় আমাদের কথা বলতে হয়, সেইখানে আমাদের রাজনৈতিক বাস্তবতাটা থেকে বিমুখ হতে হয়, শূন্যের যে গুরুত্ব কি আছে সেটা থেকে আমাকে বেরিয়ে আসতে পারি না আমরা। এটা একটা দিক। 2 নম্বর যে দিক তুমি প্রশ্নটা করলে, সেই প্রশ্নের উত্তরে বলি, দেখো আমি আরো আনন্দ পেতাম, আমি আনন্দ পাচ্ছি, রাজনীতিতে একটা নতুন মুখ আসছেন, এবং প্রিয়াঙ্কা লড়কি হু লড় সকতি হু যে তত্ত্ব দিয়েছিলেন, সেটার মাধ্যমে পার্লামেন্টে মোদি বিরোধী আর একটা ভয়েস তৈরি হচ্ছে, এটা কুছ ভি কর সকতা হ্যাঁ, লড় সকতি হু সেটাও বলেছিল। আমার বক্তব্য হচ্ছে যে মোদি বিরোধী আর একটা মুখ আসছে, এবং আরো চাঁচালো হবে, আরো চাঁচা ছোলা বক্তব্য আসবে পার্লামেন্টে, তার জন্য আমি খুশি। কিন্তু আরো খুশি হতাম যখন রাহুল গান্ধী বলছেন যে একজন প্রধানমন্ত্রী 3.5 লক্ষ ভোট কমে গিয়েছে, এটা খুব অ্যালার্মিং। এখানে যদি প্রিয়াঙ্কা দাঁড়াতো বেনারসে, ওকে 4 লাখ ভোটে হারাতো। যদি সেইটা হতো আমি খুব আনন্দিত পেলাম। কোথাও কি যে অভিযোগ ওয়েনারে করা হলো যে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস, সেইটাই কি বেনারসের ক্ষেত্রে হলো? এই উত্তরটা আমার পাওয়ার খুব প্রয়োজনীয়তা হয়েছে। আচ্ছা, আমি কংগ্রেসের উত্তরটা নেব, তার আগে অমিতাভ হাত তুলে কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, মুশকিল হচ্ছে কি বলতো,
ধরো ওই দুই মাতালের গল্প তো শুনেছো, এক মাতাল গামছা পড়ে যাচ্ছিল, আরেক মাতালের গামছাটুকুও ছিল না। গামছাহীন মাতাল গামছা পড়া মাতালকে প্রশ্ন করতেই পারে, তুই এত ছোট ছোট গামছা পরেছিস কেন, এত কম কাপড় পরেছিস কেন। ফলে নীতি নৈতিকতার প্রশ্ন যদি এখন এমন কোন দল করে যাদের কোনোদিনই কোনো রাজনৈতিক নীতি ছিল না সুবিধাবাদ ছাড়া, তখন প্রশ্নটা ওইখানেই আসবে। এবং সেফ সিট সম্পর্কে আমি কোনো তত্ত্ব দিইনি, আমি বলেছি সেফ সিটের কোনো তত্ত্বই হতে পারে না। তাই কোনো সিটকে সেফ বানানোর জন্য যারা নীতি নৈতিকতার নির্মাণটাকে সবসময় মানুষের রক্ত দিয়ে বিচার করে, তাদের কাছ থেকে নীতি নৈতিকতা কেউ শিখবে না। সাইকি তৈরি করার চেষ্টা করা হয় যে এই সিটটা সেফ সিট অমুকের জন্য, এটা প্রচারের মাধ্যমে সাইকি করার সেটা রাজনৈতিক বাস্তবতা হয়, আর নীতি নৈতিকতাটা হয়ে যায় একটা বাস্তবতার বাইরে তত্ত্ব নির্মাণ। ওই তত্ত্ব নির্মাণ মানুষ শূন্য করে দিয়েছে। মেশিনের উপরে কালো টেপ চিপকে দিয়ে যে কোনো ভাবেই হোক সেফ সিট বানানোর প্রচেষ্টা হয়। সুতরাং সেফ সিট বলে গণতন্ত্রে কোনো কিছু হয় সংস্থা তো আর কেউ করে না। বর্তমান থেকে যে সংস্থা বেরিয়ে গেল আইটি সেলের প্রধান, সে কোন সংস্থায় ছিল? সিপিএম এর, তাকে সরিয়ে দেওয়া হলো গত শনিবার। সুনির্মা কোন সংস্থার ছিল? নীতিগত জোট, সেই নীতিগত জোটের ভিত্তি হচ্ছে কমন মিনিমাম প্রোগ্রাম। এই কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে যখন জোট তৈরি হয়েছিল, সেই কমন মিনিমাম প্রোগ্রামের সঙ্গে যতক্ষণ পর্যন্ত একসাথে থাকা গেছে তারা একসঙ্গে থেকেছেন, যখন কমন মিনিমাম প্রোগ্রাম থেকে ড্রিফট হয়েছে তখন সেই জোট আর পশ্চিমবঙ্গে একরকম তত্ত্ব, তার উত্তর নেই। আর উত্তর দেওয়ার নাম করে গল্পের গরু গাছে ওঠা নয়, বারবার বিভিন্ন রকম গল্প তৈরি করে দেওয়া হয় যাতে নীতির পাঠ শেখানো একটা মহামহিম তৈরি করা হচ্ছে। আখেরে উত্তর নেই, আখেরে গল্প দিয়ে ঘুরিয়ে দেওয়া, তৈরি করবার ক্ষেত্রে ভাষার জাগলারি করা। দিনের শেষে তোমাদেরকে বিজেপির বি টিম তকমা শুনতেই হলো। কে শুনলো? ওটাই তো, সেটা তো শোনাবে, এটাই তো নীতি নৈতিকতা। এইটাই নীতি নৈতিকতা যে সম্পূর্ণ বামেরা নিজেদেরকে বিন্দুতে পরিণত করে বয়ের তলায় দিয়ে দিয়ে রামে পরিণত হয়েছে, সেটা ভোট শেয়ারে দেখিয়ে দিচ্ছে। সেই ব্যাপারে কোনো তথ্য নেই। কাজ দিয়ে পরিচয় দেয় না দেখুন, ভিন্ন রাজ্যে ভিন্ন ইকুয়েশন তো থেকেই থাকে। আমরা ধরুন যারা হিন্দু, আমরা তিলক কাটি, তো আমরা তিলকটা মানে মানে সোজা কাটি, সাউথে ওটাকে মানে হরিজন্টালি কাটে, তাতে তো কোনো প্রভাব নেই। আমাদের একটা ডাইভার্স একটা দেশ, কালচারালি ডাইভার্স, পলিটিক্যালি ডাইভার্স আছে, সেখানে ভিন্ন রাজ্যে ভিন্ন সমীকরণ থাকতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আই হলো কেন, সিপিআইএম হলো কেন, সিপিআই হলো কেন, সেই উত্তর না আছে কোন বিশিষ্ট ব্যক্তির কাছে, না আছে কংগ্রেসের কাছে। ভোট দেবে মানুষ। সিপিআই কেন হলো, তৃণমূল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কেন হলো, কমিউনিস্ট পার্টি অফ কেরালা হতে পারতো, কমিউনিস্ট পার্টি অফ হতে পারতো ওয়েস্ট বেঙ্গল, কমিউনিস্ট পার্টি অফ, আরে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তত্ত্বের সম্পর্ক নেই, স্বীকার করা হোক। এটা বুঝতে হবে যে রাজনৈতিক বাস্তবতা একটা জিনিস আর তাত্ত্বিক কনস্ট্রাকশন এক জিনিস। এইটা স্বীকার করতে কোন রাষ্ট্রবিজ্ঞান পড়তে হয় না, এটা স্বীকার করতে কোন সমাজবিজ্ঞান পড়তে হয় না। মানুষের সম্পর্কটাই সবকিছু। কোন রাজনৈতিক তত্ত্ব কাজ করে না যখন ক্ষমতার জন্য লড়াই করতে হবে। এখানে যাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, ওখানে গিয়ে তার ঠিক আসন ছেড়ে রাখা হয়। এইটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। আর এই রাজনৈতিক অনেক ধন্যবাদ। ওই বিন্দুতে সিন্ধু হবে না, বিন্দু বিন্দুই থেকে যাবে। আমরা শুধু অপেক্ষা করছি যে উপনির্বাচনে যদি জিতে আসেন, সেফ সিট যদি এই তত্ত্বে জিতে আসেন, তাহলে কি বিরোধী দলনেতা এই পোস্টটা বা লোকসভার দায়িত্বে দলনেতা কংগ্রেসের, তাহলে কি প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা হবেন? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আলোচনা, এবং যদি হয় তাহলে আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা ওটা নিয়ে আলোচনা হতে পারে। সেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব মানে বিষয়। তবে আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ প্রত্যেককে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।